Dear students, Assalamu alaikum. Welcome to our BNIS Home School program. This is Shushmita Das Choudhury, Assistant Teacher of English, Bonusri National Ideal School, Dhaka. Dear students, today I am here to take a class for the student of class 6 and today's topic is about transformation of sentence, and that is assertive into interrogative. Before starting the class, I just want to share some information. Please look at the board. That is class 6, subject English second part, and there is teacher's name, class name 10, Facebook ID, and there is mobile number and today's date. Dear students, today we will learn about transformation of sentence, that is assertive into ইন্ট্রোগেটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের যেটা জানতে হবে ট্রান্সফরমেশনটা কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের রূপান্তর, এবং সেটা আজকে আমরা জানব। অ্যাসার্টিভ ইন্টু ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে বর্ণনামূলক থেকে প্রশ্নবোধকে কিভাবে আমরা একটি বর্ণনামূলক মানে বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নবোধকে পরিবর্তন করব, তারই নিয়মকানুনগুলো আমরা আজকে জানব। তো চলো শিক্ষার্থীরা, তার জানার আগে আমরা জেনে নিই যে বিবৃতিমূলক যে বাক্য দিয়ে হচ্ছে কি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায় তাকে আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেটি যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন করাকে বোঝানো হয়, যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবোধক কোনো কিছু বোঝানো হয় তাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে থাকি। এখন আজকে আমরা যে টপিকটি করব সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টু ইন্ট্রোগেটিভ। তো তার কিছু রুলস আমি এখানে আপনাদের জন্য আজকে রেখেছি। চলো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম যে রুলসটা আমরা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার জন্য সবচেয়ে প্রথমে যে রুলসটি আমাদের দরকার হবে সেটি হচ্ছে অর্থের পরিবর্তন না করে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে টু বি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। তার মানে হচ্ছে আমরা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা ইন্ট্রোগেটিভে পরিবর্তন করার জন্য যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে প্রথমে টু বি ভার্ব আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে সেন্টেন্স থেকে, দেন হচ্ছে কন্ট্রাকশন নট মানে নট ব্যবহার করতে হবে, দেন হচ্ছে সাবজেক্ট, তারপর বাকি অংশ, এরপর হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। চলো তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে অ্যাসার্টিভে আমি একটি এক্সাম্পল রেখেছি, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে মিতা ইজ আ গুড স্টুডেন্ট, মিতা একজন ভালো শিক্ষার্থী। তাহলে এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভে পরিবর্তন করি, আমরা রুলস অনুযায়ী দেখি, আমাদের রুলস অনুযায়ী এখানে ইজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ইজটা নিয়ে আসলাম এবং ইজের সাথে কন্ট্রাকশন নটটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি নিয়ে আসলাম ইজেন্ট, তারপর হচ্ছে সাবজেক্টটা হচ্ছে মিতা, তাহলে ইজেন্ট মিতা গুড স্টুডেন্ট, দেন হচ্ছে কোশ্চেন মার্ক। তার মানে আমাদের এই রুলস অনুযায়ী আমরা এখানে সাজালে আমরা কি পাচ্ছি, ইজেন্ট মিতা গুড স্টুডেন্ট। তার মানে এখানে অক্সিলারি ভার্ব ছিল, আর এখানে অক্সিলারি ভার্ব থাকার কারণে আমাদের অক্সিলারি ভার্বটা আমরা সামনে নিয়ে আসবো এবং তার সাথে কন্ট্রাকশন নট ব্যবহার করব, দেন হচ্ছে সাবজেক্ট ব্যবহার করব, তারপর হচ্ছে সাবজেক্টের পরে বাকি যে অংশগুলো থাকে সেটি বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের হয়ে গেছে প্রথম রুলসটা, সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভে পরিবর্তন করতে পারবো। এবার চলে যাই রুলস নাম্বার 2, সেটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ অ্যাসার্টিভ হয় তবে সেন্টেন্সটিকে ইন্ট্রোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যায় এবং অক্সিলারি ভার্ব প্রথমে বসে। যেমন তার মানে হচ্ছে কি সেন্টেন্সটি যদি আগে থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি আগে থেকেই নট থাকে, তাহলে সেটা ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের নেগেটিভ যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটি উঠে যাবে এবং অক্সিলারি ভার্ব প্রথমে বসে। যেমন এখানে আরেকটি আমি এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভে আমাদের কেমন করে আমরা ইন্ট্রোগেটিভ করব। দেখো তোমরা এখানে হি ওয়াজ নট ইরেসপন্সিবল, সে ইরেসপন্সিবল ছিল না। তার মানে কি এখানে নটটা আমাদের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখতে পেয়েছি আগে থেকেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর
অক্সিলারি ভার্ব আমরা ঠিকই সামনে নিয়ে আসবো। যেমন ইন্ট্রোগেটিভে করার সময় আমরা কি লিখেছি, ওয়াজ হি ইরেসপন্সিবল, সে কি ইরেসপন্সিবল ছিল। তাহলে এখানে আমরা দেখো, তোমরা দেখতে পেয়েছো যে এখানে আমরা আগেরটিতে কি কন্ট্রাকশন নট ব্যবহার করেছিলাম, কারণ হচ্ছে আগের অ্যাসার্টিভে কোনো নট ছিল না। কিন্তু আমরা সেকেন্ড রুলে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে থেকেই নট ব্যবহার করা হয়েছে, যার কারণে আমাদের এই নেগেটিভ নট ওয়ার্ডটি উঠে গিয়েছে। অক্সিলারি ভার্ব আগে বসেছে ঠিকই, কিন্তু তার সাথে আর কোনো নট ব্যবহার করা হয়নি, সেটি উঠে গিয়ে শুধুমাত্র সাবজেক্ট এবং বাকি অংশ ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা অক্সিলারি ভার্ব যদি থাকে, সেই ক্ষেত্রে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা আগে থেকেই পজিটিভ মানে হচ্ছে হাবুতকে অ্যাফার্মেটিভে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের সাথে কন্ট্রাকশন নট ব্যবহার করতে হবে এবং তারপর বাকি অংশ বসিয়ে আমাদের ইন্ট্রোগেটিভটি পরিপূর্ণ করতে হবে। আর যদি আগে থেকেই নট ব্যবহার করা হয় অ্যাসার্টিভে, সেই ক্ষেত্রে আমাদের নট উঠে যাবে এবং অক্সিলারি ভার্ব সামনে বসিয়ে বাকি অংশ বসিয়ে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে সবার শেষে আমাদের এটি অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্ট্রোগেটিভে পরিবর্তন করতে হবে। এখন চলো আমরা রুলস নাম্বার 3-এ দেখি কি আছে। রুল 3, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার সময় সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে, প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আমরা এতক্ষণ যে প্রথম দুটো রুলস করেছি, সেখানে আমরা দেখেছি যে অক্সিলারি ভার্ব যুক্ত হলে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যুক্ত থাকে তাহলে কিভাবে আমরা ইন্ট্রোগেটিভ করব, এবং অক্সিলারি ভার্ব যুক্ত কিন্তু একটিতে হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভে থাকলে আরেকটা হচ্ছে নেগেটিভে থাকলে কিভাবে করব। কিন্তু আমরা 3 নাম্বার রুলসে যে দেখব যে আমাদের যদি অক্সিলারি ভার্ব বিহীন থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটি, তাহলে আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট টু টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন এখানে আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি, দেখো তোমরা একটু খেয়াল করে দেখবে। অ্যাসার্টিভে এখানে আমাদের দেয়া আছে হি লাভস ক্রিকেট। এখানে তোমরা একটু খেয়াল করলে ভালোভাবেই দেখতে পাবে যে এখানে মেইন ভার্ব আছে বাট কোনো অক্সিলারি ভার্ব নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে ডু নট, ডাজ নট ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে পার্সন ও টেন্সগুলো খেয়াল করতে হবে। যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্সন আছে আর ভার্বটাও হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদেরকে অবশ্যই, যেহেতু আমরা জানি যে থার্ড পার্সন হলে এবং সেটি যদি সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হয়। তাই ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের অবশ্যই এখানে কি ব্যবহার করব আমরা? ডাজ নট। তার মানে ডাজেন্ট হি লাভ ক্রিকেট, তারপর আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের যদি থার্ড পার্সন হয়, এবং এরপর আমরা দেখে নিই যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা ডাজ নট ব্যবহার করেছি। এবার চলে যাই আমরা হচ্ছে অ্যাসার্টিভে, দে সুইম ইন দ্য পন্ড। তাহলে এখানে থার্ড পার্সন আছে কিন্তু হচ্ছে থার্ড পার্সন প্লুরাল ফর্মে আছে, এবং দেখো তোমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করতে হবে বা ডোন্ট ইউজ করতে হবে আর কি। ডুর সাথে কন্ট্রাকশন নট ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা ইন্ট্রোগেটিভ করার সময় তখন ডোন্ট, তারপর আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ কোশ্চেন মার্ক। তাহলে কি হচ্ছে? ডোন্ট দে সুইম ইন দ্য পন্ড। এবার চলো আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। সেই এক্সাম্পলটি হচ্ছে যদি আমাদের টেন্সটি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে করব। একটু খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি এক্সাম্পল, হি হেল্পড দ্য পোর। এখানে দেখো ভার্বটি পাস্ট ফর্মে আছে। হ্যাঁ, তো ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা পাস্টে, আমাদের টেন্সটি পাস্ট ফর্মে আছে। সেই জন্য আমাদের টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ডিডেন্ট ব্যবহার করতে হবে। তাহলে আমাদের টেন্স অনুযায়ী যেহেতু এটা পাস্ট টেন্সে, তাই আমরা ডিডেন্ট ব্যবহার করব ইন্ট্রোগেটিভ করার সময়। তাহলে আমাদের আনসারটি কী হচ্ছে ইন্ট্রোগেটিভে? ডিডেন্ট হি হেল্প দ্য পোর। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের ভার্বটা ছিল কি পাস্ট টেন্সে, তাই আমরা ডিডেন্ট ইউজ করেছি। দেন হচ্ছে সাবজেক্ট, এবং এটা যেহেতু আমাদের এই হেল্পড হচ্ছে গিয়ে আমাদের পাস্ট ফর্মের ভার্ব, আর আমাদের মেইন ভার্ব হচ্ছে কি হেল্প, তাহলে আমরা এখানে মূল ভার্ব বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন হচ্ছে বাকি অংশ। এখানে কিছু নোট আছে, সেটা হচ্ছে যে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে ইন্ট্রোগেটিভ করার সময় নট বাদ যায়,
সেন্টেন্সের শুরুতে ডু, ডাজ, ডিড বসে আর বাকি সব ঠিক থাকে। এটাও ঠিক সেম আমরা যখন রুল 1 এবং 2-তে করেছিলাম, যে 1-এ হচ্ছে অ্যাফার্মেটিভে ছিল আর 2-তে ছিল হচ্ছে কি নেগেটিভে। ঠিক এরকমই যখন কোনো সেন্টেন্স আগে থেকেই ডু নট, ডাজ নট এগুলো যখন থাকবে আমাদের অ্যাসারেটিভের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডু নটটা আমাদেরকে বাদ দিয়ে আমাদের ডু, ডাজ বা ডিড আগে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসিয়ে, তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে এবং বাকি অংশ বসিয়ে আমাদেরকে ইন্ট্রোগেটিভটি কমপ্লিট করতে হবে। দেখো তোমরা এখানে এক্সাম্পল আমি দিয়েছি অ্যাসারেটিভে, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না। তাহলে এখানে দেখো আমাদের অ্যাসারেটিভে আগেই কি ছিল, ডাজ নট ছিল। তাই আমরা যখন ইন্ট্রোগেটিভ করব তখন আমরা অবশ্যই এখানে ডাজ নটটা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের নটটা উঠিয়ে ফেলতে হবে। আমি কিন্তু এখানে নট উঠিয়ে ফেলেছি, তাহলে আমি কি নিয়ে এসেছি, শুধু ডাজটা এখানে নিয়ে এসেছি সাবজেক্টের আগে। তাহলে ডাজ হি ওয়ার্ক হার্ড, তাহলে আমাদের সাবজেক্টের আগে আমরা কি এনেছি, ডাজ এনেছি, তারপর সাবজেক্ট ব্যবহার করেছি, এরপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন হচ্ছে বাকি অংশ কোশ্চেন মার্ক। তারপর আরেকটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, তারা গতকাল ফুটবল খেলেনি। তাহলে এরপর দেখো ইন্ট্রোগেটিভে করার সময় এখানেও কিন্তু ডিড নট ছিল, সেই জন্য আমাদেরকে ইন্ট্রোগেটিভ করার সময় যদি আমাদের অ্যাসারেটিভে আগে থেকে নট থাকে তাহলে আমাদের নটটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে নট বাদ দিয়ে দিলে আমাদের থাকছে কি ডিড, তাহলে ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে। তাহলে আশা করি তোমরা এই রুল 3 পর্যন্ত বুঝতে পেরেছো। যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা এই রুলস অনুযায়ী করব, সেটা পজিটিভ অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক। সেক্ষেত্রে যদি সেটা অ্যাফার্মেটিভে থাকে অ্যাসারেটিভ সেন্টেন্সটা, সেক্ষেত্রে ডাজ নট, ডু নট বা ডিড নট টেন্স ও পার্সন অনুযায়ী ব্যবহার করব। আর যদি আগে থেকেই নেগেটিভ থাকে সেক্ষেত্রে নটটা বাদ দিয়ে আমাদের ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে শুধু। এরপর চলো আমরা রুলস নাম্বার হচ্ছে 4-এ যাচ্ছি। এখানে হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সে নেভার এবং নাথিং থাকলে ইন্ট্রোগেটিভ করার সময় নেভারের স্থলে এভার এবং নাথিংয়ের স্থলে এনিথিং হয়। তার মানে অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি আমরা নেভার পাই তাহলে নেভারের জায়গায় নেভার এবং নাথিং থাকে, সেক্ষেত্রে ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের নেভারের জায়গায় হচ্ছে কি এভার ব্যবহার করতে হবে আর নাথিংয়ের জায়গায় এনিথিং। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই এখানে। যেমন অ্যাসারেটিভ ক্ষেত্রে আমি একটি এক্সাম্পল নেভার দিয়ে করেছি। দেখো, আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনো চা পান করিনি। তাহলে এখানে এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে যাই, আমাদের ইন্ট্রোগেটিভ করার জন্য যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য আমাদেরকে অবশ্যই ডু, ডিড বা ডাজ নিয়ে আসতে হবে পার্সন ও টেন্স অনুযায়ী। তো এটা যেহেতু আমাদের টেন্স অনুযায়ী প্রেজেন্ট ফর্মেই আছে এবং হচ্ছে পার্সনটা হচ্ছে কি ফার্স্ট পার্সনে আছে, তাই আমরা অবশ্যই ডু নিয়ে আসব। তাই আমরা এখানে ডু ব্যবহার করেছি, দেন হচ্ছে সাবজেক্ট ব্যবহার করেছি ডু আই, নেভারের পরিবর্তে এভার ব্যবহার করতে হবে এবং হচ্ছে পরবর্তীতে আমাদের বাকি অংশটা মেইন ভার্বের হচ্ছে কি প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে এবং বাকি অংশ ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এক্সাম্পলে আনসার দাঁড়াচ্ছে কি, ডু আই এভার ড্রিঙ্ক টি, তারপর কোশ্চেন মার্ক দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবে তোমরা ইন্ট্রোগেটিভ করার সময় যখন ইন্ট্রোগেটিভে চেঞ্জ করবে তোমরা অবশ্যই কোশ্চেন মার্কটা দিবে। যদি কোশ্চেন মার্ক না দাও তাহলে তোমাদের আনসারটা ভুল হবে। আরেকটি এক্সাম্পল দেখো, এখানে অ্যাসারেটিভে দিয়েছি হি নেভার টেলস এ লাই। এখানে দেখো এখানেও কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু হচ্ছে কি এখানে প্রেজেন্ট ফর্মে ভার্বটা কিন্তু সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। দেখো এখানে ভার্বের সাথে এস আছে, তাই এখানে আমরা ডু ব্যবহার করতে পারবো না ইন্ট্রোগেটিভ করার সময়। তাহলে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, ডাজ নিয়ে আসতে হবে। তাই আমি এখানে ডাজ নিয়ে এসেছি, দেন হচ্ছে সাবজেক্ট হি এবং নেভারের পরিবর্তে এভার, এবং তখন টেলস আর ব্যবহার করা যাবে না, আমাদের মেইন ফর্মটা ব্যবহার করতে হবে টেল। তাহলে কি হচ্ছে, ডাজ হি এভার টেল এ লাই, তাহলে তারপর হচ্ছে কোশ্চেন মার্ক ব্যবহার করবে। এরপর আরেকটি এক্সাম্পল, সেটি হচ্ছে আমি তোমাদের নাথিং দিয়ে নিয়ে এসেছি। আমরা জানি যে নাথিং থাকলে এনিথিং ব্যবহার করতে হয়। তাহলে চলো আমরা একটু এক্সাম্পলটি দেখে নিই। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এখানে করার কিছুই নেই। তাহলে এটাকে ইন্ট্রোগেটিভে করলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের যেহেতু আমাদের এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব আমরা এখানে দেখতে পেয়েছি ওয়াজ আছে, তাই আমরা কি করব, যখন এই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে সেটা আমাদের সামনে নিয়ে আসতে হয়। তাই আমরা ওইটা সামনে নিয়ে আসলাম, দেন হচ্ছে সাবজেক্টটা বসালাম, ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ওয়াজ দেয়ার
এবং নাথিংয়ের পরিবর্তে কি এনিথিং ব্যবহার করা হয়েছে এবং দেন বাকি অংশ। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে ইন্টারোগেটিভে? ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, দেন হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে আশা করি তোমরা রুলস নাম্বার 4টাও বুঝতে পেরেছো। তাহলে রুলস নাম্বার 4-এ আমাদের যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে এভার ব্যবহার করব এবং নাথিং থাকলে এনিথিং ব্যবহার করে আমাদেরকে ইন্টারোগেটিভটা কমপ্লিট করতে হবে। এবার দেখো আমরা রুলস নাম্বার 5-এ যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের রুল নাম্বার 5-এ হচ্ছে অল, এভরিওয়ান, এভরিবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে এদের পরিবর্তে প্রথমে হু বসে। তাহলে আমাদের যদি সেন্টেন্সে প্রথমেই অ্যাসার্টিভে অল, এভরিওয়ান, এভরিবডি এগুলি যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে মানে হচ্ছে অল, এভরিওয়ান, এভরিবডি এগুলোর পরিবর্তে আমাদেরকে হু ব্যবহার করতে হবে। দেন হচ্ছে ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে, টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট বা ডাজ নট। দেন হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন হচ্ছে মূল ভার্বের পরের অংশ প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। একটা এক্সাম্পল দিলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসার্টিভে আমি লিখেছি অল দিয়ে একটা এক্সাম্পল এনেছি। দেখো অল লাভস ফ্লাওয়ার, এখানে দেখো ভার্বটা হচ্ছে কি এখানে প্রেজেন্ট ফর্মে আছে এবং এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে সাবজেক্টটা, তাহলে অল লাভস ফ্লাওয়ার যেখানে ভার্বের সাথে এস অ্যাড করা হয়েছে, তাই আমরা এখন অলের পরিবর্তে আমাদের কি প্রথমে বসবে? হু বসবে। তাহলে আমরা ইন্টারোগেটিভে করার সময় কি হবে? অলের পরিবর্তে হু ব্যবহার করলাম। আর যেহেতু এখানে লাভস ভার্বের সাথে এস অ্যাড করা ছিল তাহলে অবশ্যই আমরা ডাজেন্ট ব্যবহার করব। তাহলে কি হু ডাজেন্ট, দেন হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ, দেন হচ্ছে বাকি অংশ কোশ্চেন মার্ক। তাহলে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার, দেন হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে অল থাকলে আমাদের অল, এভরিওয়ান বা এভরিবডির পরিবর্তে আমাদের হু ব্যবহার করতে হবে এবং টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হবে। এবার তোমরা আরেকটি খেয়াল করো, দেখো অ্যাসার্টিভে আমি লিখেছি এভরিওয়ান কেম টু মি। তোমরা ভার্বটা একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে পাস্ট ফর্মে আছে। কাম, কেম, কাম আমরা জানি, কিন্তু এখানে কেম আছে, তার মানে এটা হচ্ছে ভার্বটা পাস্ট ফর্মে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এভরিওয়ানের পরিবর্তে তো হু নিয়ে আসলাম। তাহলে এখানে কি আমরা ডু বসাতে পারবো? ডো নট বসাতে পারবো? ডোন্ট ব্যবহার করতে পারবো না। এখানে ডাজেন্টও ব্যবহার করতে পারবো না। আমাদেরকে যেহেতু ভার্বটা পাস্ট ফর্মে আছে আমাদেরকে ব্যবহার করতে হবে কি? ডিডেন্ট। তাহলে হু ডিডেন্ট, দেন হচ্ছে মূল ভার্বটা কাম টু মি। হু ডিডেন্ট কাম টু মি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে অল, এভরিওয়ান আর এভরিবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে হু বসাতে হবে। তারপর হচ্ছে টেন্স অনুযায়ী আমাদের ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করতে হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং হচ্ছে মূল ভার্বের পরের অংশ প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 6-এ। নোবডি, নো ওয়ান, নান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে এদের পরিবর্তে হু বসে। তারপর হচ্ছে বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান বা নো ওয়ান যুক্ত হয় সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হু বসাতে হবে প্রথমে, তারপর বাকি অংশ বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তবে উল্লেখ্য যে ক্ষেত্র বিশেষে হু এর পরিবর্তে এনিওয়ান বা এনিবডি বসতে পারে। তবে মাঝে মাঝে বিশেষ ক্ষেত্রে হু এর পরিবর্তে আমরা এনিওয়ান বা এনিবডি বসিয়েও করতে পারি। আমি দুইভাবে এখানে এক্সাম্পল রেখেছি। দেখো তোমরা অ্যাসার্টিভে এখানে কি আছে? নো ওয়ান ক্যান ডু দিস সাম, এই অঙ্কটি কেউ করতে পারবে না। তাহলে এখানে নো ওয়ান এটার পরিবর্তে আমি হু নিয়ে আসলাম, দেন বাকি অংশ বসিয়ে আমি এখানে ইন্টারোগেটিভটি কমপ্লিট করেছি। দেখো হু ক্যান ডু দিস সাম, তাহলে নো ওয়ানের পরিবর্তে এখানে আমি হু ব্যবহার করেছি শুধু, আর বাকি অংশটা আমি সরাসরি বসিয়ে কোশ্চেন মার্ক দিয়ে আমি ইন্টারোগেটিভ কমপ্লিট করেছি। কিন্তু আমাদের আরেকটি রুলস ছিল যে হু এর পরিবর্তে যদি আমরা এনিওয়ান বা এনিবডি বসাতে পারি সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের যেহেতু এখানে ক্যান ব্যবহার করা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নো ওয়ানের পরিবর্তে আমাদের আগে ক্যানটা সামনে নিয়ে আসতে হবে, যেহেতু এগুলো মডেল অক্সিলারির মধ্যে পড়ে। তো এক্ষেত্রে আমি ক্যান এনিওয়ান ডু দিস সাম, তাহলে আমাদের তখন আনসারটা কী হবে? ক্যান এনিওয়ান ডু দিস সাম। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাসার্টিভে নোবডি লাইকস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তাহলে এটাকে নোবডির পরিবর্তে আমাদের ইন্টারোগেটিভ করার জন্য প্রথম রুলস অনুযায়ী হু ব্যবহার করে বাকি অংশ বসালেই আমাদের কোশ্চেন মার্ক দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? হু লাইকস আ লায়ার। এবং আরেকটি রুলস অনুযায়ী আমরা দেখেছি যে
হু এর পরিবর্তে আমরা যদি এনিওয়ান বা এনিবডি দিয়েও করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাই আমরা ভার্বের সাথে এস আছে তাই আমরা ডাজ নিয়ে আসলাম, এবং হু এর পরিবর্তে আমরা এখানে এনিবডি ব্যবহার করেছি কারণ আমাদের বাক্যে ছিল কি নো বডি। তাহলে ডাজ এনিবডি লাইক এ লায়ার। তোমরা দুইভাবেই করতে পারো, যেটা তোমরা দিবে দুইটার মধ্যে একটা দিলেই তোমাদের কারেক্ট হবে, তোমরা যেটা সহজ সেই অনুযায়ী তোমরা করতে পারো। আমি দুটাই এখানে তোমাদের দেখিয়েছি। চলো এবার আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 7-এ। দেখো, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। তাহলে এভরির সাথে যদি নাউন যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় আমাদের প্রথমে ইজ দেয়ার এনি ব্যবহার করতে হবে, দেন হচ্ছে এভরির পরে ব্যবহৃত যে নাউনটি থাকবে সেই নাউনটি ব্যবহার করব, তারপর হচ্ছে হু ডাজেন্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ভার্বের পরের অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আমাদের এভরি প্লাস হচ্ছে নাউনযুক্ত অ্যাসার্টিভ করার সময় ইজ দেয়ার এনি ব্যবহার করতে হবে, দেন এভরির পরে ব্যবহৃত নাউনটি, তারপর হু ডাজেন্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পরের অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। তবে সেন্টেন্সে মাস্ট থাকলে ইন্টারোগেটিভ করতে হু ডাজেন্ট না বসে হু উইল নট বসে। তার মানে যদি সেন্টেন্সে মাস্ট ব্যবহার করা হয় এভরি প্লাস নাউন যুক্তই হয়, কিন্তু সেন্টেন্সে যদি মাস্ট থাকে সেক্ষেত্রে আমরা হু উইল নট দিয়ে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে ইন্টারোগেটিভে। দেখেন তাহলে এখানে আমি দুটি এক্সাম্পলই রেখেছি। দেখেন অ্যাসার্টিভে এভরি ম্যান হেটস ওয়ার, মানে হচ্ছে কি প্রত্যেকটা মানুষই কি যুদ্ধকে ঘৃণা করে। তাহলে দেখেন এখানে এভরির পরে ম্যান ব্যবহার করা হয়েছে, ম্যান হচ্ছে কি নাউন এখানে। তাহলে এভরি ম্যান হেটস ওয়ার, তাহলে এটাকে আমরা জানি যে যদি এভরির পরে নাউন যুক্ত হয় অ্যাসার্টিভটি তাহলে আমরা করব প্রথমে ইজ দেয়ার এনি ব্যবহার করব, দেন হচ্ছে এভরির পরের যে নাউনটা তার মানে ইজ দেয়ার এনি ম্যান, দেন হচ্ছে হু ডাজেন্ট হেট ওয়ার। তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট হেট ওয়ার, তার মানে আমাদের ইজ দেয়ার এনি হচ্ছে এভরির পরিবর্তে ব্যবহার করা হয়েছে এবং এভরির পরবর্তী নাউনটি হচ্ছে ম্যান, এরপর হু ডাজেন্ট আমাদের রুলস অনুযায়ী ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেট, অ্যান্ড দেন হচ্ছে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এরপর আরেকটি এক্সাম্পল যেটি আমি মাস্ট দিয়ে বলেছিলাম আপনাদের এখানে, যে মাস্ট থাকলে ইন্টারোগেটিভ করতে হু ডাজেন্ট না বসিয়ে হু উইল নট ব্যবহার করতে হবে। দেখো তোমরা, এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার সময় কি হবে, ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই। তাহলে কি আমরা এখানে কি চেঞ্জ হয়েছে, আগেরটাতে কি ছিল ম্যান হু ডাজেন্ট হেট ওয়ার, এখানে হু ডাজেন্ট না দিয়ে কী ব্যবহার করেছি হু উইল নট, কারণ হচ্ছে এখানে মাস্ট ছিল এবং এভরির যুক্ত নাউনও ছিল, সেক্ষেত্রে হু উইল নট বসিয়ে আমরা বাক্যটি কমপ্লিট করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রুলসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। রুলসগুলো বাসায় তোমরা এক্সারসাইজ করে অনুশীলন করবে, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই রুলসের ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার ব্ল্যাকবোর্ডে আমার মোবাইল নম্বর এবং হচ্ছে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে চাইলে সেখানে তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারবে। আজকের মতো এ পর্যন্ত, আবার নেক্সট টাইমে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।